ঈদযাত্রা নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের লম্বা সারি। আজ পবিত্র হজ, লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। চোখের জলে গুনাহ মাফের ফরিয়াদ জানাবেন হাজিরা। ঐক্য শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। আজ থেকে পুরোদমে বেচাকেনা শুরুর আশা। এবার চামড়া সংগ্রহ নিয়ে সংশয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীরা। সকালের সময়ের সঙ্গে আছি এরিন আয়াত। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, কমলাপুর রেল স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল, মহাখালী বাস টার্মিনালে তানভীর হাসান মেঘ, সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে রিঙ্কু কুন্ডু এবং মুন্সিগঞ্জের মাওয়ায় নাসির উদ্দিন উজ্জ্বল। আরও আছেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সহকর্মী ইউসুফ আলী। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, নদীপথের ঈদযাত্রা কেমন হচ্ছে সেই জন্য সময় সংবাদ সঙ্গে হয়েছে চাঁদপুরগামী একটি লঞ্চে। ঠিক এই মুহূর্তে মাঝ নদীতে রয়েছি আমরা। একটু দেখাতে চাই, ঠিক লঞ্চটি সকাল 7টা 20 ছাড়ার কথা ছিল এবং ঠিক সঠিক সময়ে লঞ্চটি ছেড়েছে। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে লঞ্চ এই প্রস্তুতি, যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতি সবাই নিচ্ছেন। বিশেষ করে যারা স্টাফ রয়েছেন সেই স্টাফরা প্রস্তুতি নিচ্ছেন। খুব বেশি ভিড় না থাকলেও মোটামুটি বলা যায় যে আসন সংখ্যক যে যাত্রী, সেই আসন সংখ্যক যাত্রী সেটি আমরা লক্ষ্য করছি এবং প্রতিটি আসনেই পরিপূর্ণ রয়েছে এবং অতিরিক্ত যে যাত্রী বহন যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না। যদিও এখানকার যারা লঞ্চের যারা স্টাফ রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, তারা বলছেন যে পদ্মা সেতু হওয়ার পরে যেই ধরনের ভাটা পড়েছে বিশেষ করে লঞ্চ সেক্টরে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলগামী যে লঞ্চগুলোতে যাত্রী সংকট, সেই যাত্রী সংকট ঠিক এই ঈদের মৌসুমটা কিছুটা হলেও কেটে যায় এবং ঈদের মৌসুমে কিছুটা যাত্রী তারা পান। আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ বলা যায় যে নদীর মাঝ নদী দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই দক্ষিণাঞ্চলের যেই গন্তব্য চাঁদপুর, সেই চাঁদপুরের উদ্দেশ্যে ছুটে চলছে লঞ্চটি। আমরা লক্ষ্য করছি যাত্রীদের মধ্যেও যে ঈদের যে আনন্দ, প্রিয়জনের সাথে আর কিছুক্ষণ পরে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে প্রিয়জনের সাথে তারা সাক্ষাৎ করবেন, ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং ঈদের যে আনন্দ সেটি উদযাপন করবেন প্রিয়জনের সাথে, সেটি কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠছে এবং প্রত্যেকেই নদীপথের যে যাত্রী অর্থাৎ এই লঞ্চে বেশ স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারেন এবং বলা যায় যে এখানে একেবারে চলে ফিরে উঠে বসে সব মিলে খুব স্বাচ্ছন্দ্যে তারা আসলে যে তাদের যে ভ্রমণটা, সেই ভ্রমণটা তারা নিশ্চিত করতে পারছেন। এই কারণেই সবাই লঞ্চটাকে বেছে নেন এবং পরিবার পরিজন নিয়ে যারা যেতে চান তারাই কিন্তু আসলে লঞ্চটাকে বেছে নেন। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু সঙ্গী হয়েছি, সময় সংবাদ সঙ্গী হয়েছে চাঁদপুরগামী একটি লঞ্চের এবং সকাল 7টা 20 ছাড়ার পরে এটি প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চাঁদপুর পৌঁছার কথা। সেক্ষেত্রে 11:15 থেকে 11টার মধ্যে যে লঞ্চে আমরা সঙ্গী হয়েছি সেই লঞ্চটিও কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে, সঠিক সময় তারা চলে গেছে বলে আমরা লক্ষ্য করেছি এবং অন্যান্য লঞ্চও কিন্তু আমরা সঠিক সময়ে ছাড়তে দেখেছি। এছাড়া যাত্রীদের মাঝে আমরা লক্ষ্য করছি যে বেশ স্বাচ্ছন্দ্য এবং বেশ আরাম করেই তারা আসলে বসেছেন এবং প্রতিটি যেই আসন রয়েছে সেই আসন সংখ্যাতে আমরা লক্ষ্য করেছি প্রতিটি আসনে কিন্তু মানুষের যেই পরিপূর্ণ, সেই পরিপূর্ণ হয়ে আছে এবং অতিরিক্ত যে লঞ্চ ছুটে চলছে চাঁদপুরের উদ্দেশ্যে এবং এটি 3.5 ঘন্টার মধ্যেই চাঁদপুরে পৌঁছাবে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আসলে বলছেন। তো এই ছিল আমার হাতে সবশেষ। চলে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, ঈদ ঘরমুখো মানুষের কিন্তু মুখরিত হচ্ছে স্টেশনগুলো। আজকেও কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই কিন্তু ঘরমুখো মানুষের পদচারণায় মুখরিত, এবং ঈদ যত কাছাকাছি আসছে এই চাপ কিন্তু বেড়েই যাচ্ছে। আমরা গতকালকেও যেটা শেষ সময় দেখেছিলাম সেই চাপ কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। কমলাপুরের স্টেশনের প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষমান লোকজনের সাথে সাথে গেটের পেছনে, গেটের সামনে সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে এই নারী টানে বাড়ি ফেরার জন্য মানুষের যেই উপচে পড়া ভিড়, সেটা কিন্তু ভোর থেকেই লক্ষ্য করা যাচ্ছে। এবং এখন পর্যন্ত যতগুলো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে, সবগুলো ট্রেনেই দেখা গেছে যে কানায় কানায় পূর্ণ হয়েই কিন্তু তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এবং গতকালকে যেই বিকেলের যেই ঘটনা আসলে আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত ছাদে ওঠা কিন্তু ঠেকানো যায়নি, সেই বিষয়টি নিয়েও আমরা দেখছি যে কর্তৃপক্ষ এখনও প্রত্যেকটা প্ল্যাটফর্মে তৎপর রয়েছেন, মাইকিং করছেন। এবং আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবতেই কিন্তু এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারীর টানে বাড়ি ছুটছেন মানুষ, এবং আর দু একদিন পরেই কোরবানি। তো এই দুই একদিন প্রচণ্ড ভিড় থাকে, যেরকম এই ভিড়গুলো সামাল দেওয়ার জন্য যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন, পাশাপাশি বাড়তি কোচের ব্যবস্থা করেছেন, যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হয় যাত্রীরা, সেই ব্যবস্থা কিন্তু তারা নিয়েছেন। এবং এখন পর্যন্ত যতদূর আমরা জানতে পেরেছি যে সেরকম কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু রেল কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য মতো ঘটেনি। তবে দু একটা ট্রেন কিছুটা বিলম্বে ছাড়ছে, কিন্তু সেটা আসলে 1-1.5 ঘন্টার মতো না, 2-4-10 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ বিলম্ব হচ্ছে। কিন্তু তাতে যাত্রীরা খুব একটা অসন্তুষ্ট না। তারা বলছেন যে এবারের ঈদযাত্রা গেল কয়েকবারের তুলনায় সন্তুষ্টিজনক, এবং খুব একটা শিডিউল বিপর্যয় যেরকম নেই, সেই সাথে সাথে ভোগান্তি খুব একটা এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে গতকাল বিকেলের মতো যাতে পুনরাবৃত্তি না ঘটে, যাতে ছাদে মানুষ না ওঠে, এবং যারা টিকিটধারী লোকজন, যাদের টিকিট নেই সেই টিকিট ছাড়া লোকজন যাতে যে ট্রেনে প্রবেশ করতে না পারে, যারা টিকিট সংগ্রহ করেছেন তারা যাতে প্রবেশ করতে পারেন, কর্তৃপক্ষ যাতে এই বিষয়টি নজর রাখে সেটিও তারা তদারকির কথা বলছেন। তো সব মিলে কমলাপুর থেকে রেল স্টেশন থেকে এই ছিল ঈদযাত্রার সর্বশেষ খবর। আমরা সিরাজগঞ্জ থেকে জানবো, সেখানে আছে পশ্চিম সংযোগ মহাসড়কের এলাকায়, এবং আমরা যেটি দেখছি যে ভোর থেকে আজকে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে। আমরা যদি দেখছি যে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে লেনটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যে সকল জেলার যানবাহনগুলো যাচ্ছে, সেই লেনটিতে কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে, এবং বেলা যত যানবাহনের সংখ্যা আরো বাড়ছে। এবং এই আরেকটি যে লেনটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে ঢাকাগামী লেন, সেই লেনে কিন্তু অনেকটাই আমরা থেকে যানজট দেখছি, অনেকটা থেমে থেমে যানবাহন চলাচল করছে। এবং এই ক্ষেত্রে আমরা যে পুলিশের সাথে কথা বলেছি, যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ যেটি জানিয়েছে যে যমুনা সেতুর উপরের দুটি লেন আসলে একদিকে খুলে দেওয়ার কারণে কিন্তু ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি সাময়িক কিছুটা বন্ধ থাকার কারণে কিন্তু এই যে দীর্ঘ সারি যানবাহনের দীর্ঘ সারির আসলে সৃষ্টি হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে যে সকল যানবাহন যাচ্ছে তারা কিন্তু আজকে যেটি দেখছে যে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলে কিন্তু যানজটের যে ভোগান্তি, সেটি কিছুটা থেমে থেমে ধীর গতি থাকলেও যানজটের ভোগান্তি ছাড়া অনেকটা স্বস্তি নিয়ে আসলে মানুষ বাড়ি ফিরতে পারছে। এবং মহাসড়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ যে সকল যানজট প্রবণ এলাকা, সেই সকল এলাকায় কিন্তু আসলে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ কিন্তু আসলে একাধিক টিম কিন্তু আসলে কাজ করছে। এছাড়া হাটিগুল গোলচত্বরের কথা যদি বলি, যেটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে, সেখানে ইন্টারচেঞ্জের যে কাজ হচ্ছে, সেখানে ঢাকাগামী লেন, যে বগুড়াগামী লেন যেটি রয়েছে বা পাবনাগামী লেনগুলি রয়েছে, সেগুলো কিন্তু আসলে ঈদের আগে আসলে খুলে দেওয়া হয়েছে, যে কারণে যানবাহন কিন্তু আসলে অনেকটা গতি নিয়ে আসলে চলাচল করতে পারছে। তবে যেটি বলছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে এসে এই যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যমুনা সেতুর যে আসলে যে ঢাকাগামী লেনটি রয়েছে, সেটি কিন্তু আসলে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, এবং এখানে যানবাহনের প্রচুর আসলে চাপ রয়েছে। তাছাড়া অনেকটা এবার স্বস্তি নিয়ে আসলে মানুষ আসলে ঈদে উত্তরবঙ্গের মানুষের তারা আসলে বাড়ি ফিরতে পারছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ খবর। আমরা এখন চলে যাবো মুন্সিগঞ্জের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় কিন্তু এখন উপচে পড়া ভিড়। ঈদে ঘরমুখো মানুষের একরকম ঢল নেমেছে, বিশেষ করে মোটর বাইকের লম্বা লাইন যে সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। এরই মধ্যে কিন্তু আরও একটি লেন বাড়িয়ে দিয়ে 3টি লেনে করে কিন্তু টোল আদায় করছে মোটর বাইকেরই শুধু, আর অন্যান্য যানবাহনগুলো কিন্তু আরও 6টি লেনে পারাপার হচ্ছে। এবং পদ্মা সেতুর গতি কিন্তু এখন সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে, সে কারণে কিন্তু মাত্র 6 থেকে 7 মিনিটেই সেতু পাড়ি দিতে পারছে। কিন্তু এই যে টোল প্লাজার সামনে যে লম্বা লাইন, সেখানে কিন্তু বিড়ম্বনা। তারপরেও কিন্তু এই যে 10 দিনের যে লম্বা ছুটি, সেই ছুটির প্রথম দিনেই কিন্তু উৎসব মুখর পরিবেশে রাজধানী ঢাকা ছাড়ছে অনেকেই। এবং ইট পাথরের নগর জীবন রেখে গ্রামে যাওয়ার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আমরা এই মাওয়াতে দেখতে পাচ্ছি। এবং সেতু কর্তৃপক্ষ বলছেন যে গেল 24 ঘন্টায় কিন্তু তারা প্রায় 37,000-এরও বেশি যান পারাপার করে 4 কোটি 9 লাখ টাকারও বেশি টোল আদায় করেছে। আর যেটি আগামী 25 জুন সেতুর 3 বছর পূর্তি হতে যাচ্ছে, এই 20 দিন বাকি থাকতেই কিন্তু 2,447 কোটিরও বেশি টোল আদায় হয়ে গেছে। এবং এই সময়ের মধ্যে কিন্তু 1,89,11,731টি যান পারাপার করেছে। এবং এই পদ্মা সেতু ঘিরে যে ঈদ যাত্রা, সেটি অনেকেই মনে করছেন যে সেই ফেরিঘাটে যে মানুষের বিড়ম্বনা, ঘন্টার পর ঘন্টা নয়, শুধু দিনের পর দিন, এখন কিন্তু সেটি নেই। সে কারণে কিন্তু গ্রামমুখী মানুষ, এবং তারা বলছেন যে এই ঈদ যাত্রার একটা বিশেষ আনন্দ কিন্তু পদ্মা সেতু এবং দক্ষিণাঞ্চলের যে 21 জেলার মানুষ, তারা কিন্তু উচ্ছ্বাসে এবং অনেকটা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে একই বাইকে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে যেভাবে ছুটছেন এই লং জার্নিতে, অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও তারা বলছেন যে তারা সতর্কতায় যাচ্ছেন। অনেকে কিন্তু বাসের টিকিট পাননি, সে কারণে বাইকে উঠেছেন। আবার অনেকে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবেই যে তারা আনন্দ ঘন পরিবেশে মোটর বাইকে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এখানে এসছেন। এবং এই যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেতু কর্তৃপক্ষ নানা রকম প্রস্তুতি গ্রহণ করছে, এবং যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে এবং ট্রাফিক আইন অমান্য না করে সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে ঘন ঘন। তো এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে সবশেষ। আমরা চলে যাব মানিকগঞ্জের ঈদযাত্রার খবর জানতে, সেখানে আছেন সহকর্মী ইউসুফ। এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, মানুষের স্রোত কিন্তু এখন ঘাট এলাকাতে পড়েছে, এবং কি মানুষের মনেও কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ভিড় ভাট্টা এবং কি যানজট সবই ঘাট এলাকাতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফেরি একটা আসলে সেটাকে হুমড়ি পেয়ে পড়ছে এখানকার যাত্রীরা। তো সেই ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে ঘাট এলাকাতে এসেও কিন্তু আজকে একটু হলেও একটু যানজট এবং ভোগান্তির তারা শিকার হচ্ছে, কারণ একসাথে অনেক লোকে এসেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে মোটর সাইকেলের যে একটা আধিক্য তা কিন্তু রয়েছে, এবং লঞ্চ ঘাট, ফেরিঘাট এবং সব ঘাটগুলোকে এখন কানায় কানায় পূর্ণ মানুষের পদচারণা। এটা অর্থাৎ একদিন পরেই কিন্তু পবিত্র ঈদ রয়েছে, আর ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষের একটু কষ্ট হচ্ছে। তারা বলছে যে এই কষ্টটুকু তারা কিন্তু মেনে নিচ্ছে, যেহেতু পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট রোডে মাত্র 23টি ফেরি চলাচল করছে। এই আজকের যে জনস্রোত এবং যানবাহনের তুলনায় এই ফেরির সংখ্যা খুবই কম রয়েছে, যার কারণেই কিন্তু এই সংকটটা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা ফেরিতে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এই মুহূর্তে কিন্তু যাচ্ছে, এবং কি ঘাট এলাকাতে যে শৃঙ্খলা তা কিন্তু ফিরিয়ে আনার জন্য কিন্তু ঘাট কর্তৃপক্ষ, জেলা পুলিশ এবং থানা পুলিশে কাজ করছে। সেই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন নিয়েছে নানা উদ্যোগে, কিন্তু সেই উদ্যোগের পরও কিন্তু ফেরি এবং লঞ্চ বৃদ্ধি না করায় কিন্তু এই সংকটের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, এবং কিন্তু মানুষ কিন্তু সময় গ্রহণের সাথে সাথে এই সংকটটা আরো বাড়ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া, দৌলতদিয়া নোটের পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা সম্পর্কে সর্বশেষ জানাতে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন। এবার কোরবানির পশুর হাটের খবর।
রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাত দিন বিরামহীনভাবে চলেছে বেচাকেনা। অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। রাত ভোর বেচাকেনার পর পছন্দের কোরবানির পশু কিনতে বৃহস্পতিবার ভোর থেকেই হাটগুলোতে ছুটে আসেন ক্রেতারা। প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে তুঙ্গে। বড় গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা। নানান জাতের গরু ছাড়াও খাসি, ভেড়াও মিলছে হাটে। অল্প কিছু হাটে পাওয়া যাচ্ছে উট। ক্রেতারা বলছেন এখনো পশুর দাম কিছুটা বেশি। শেষ 2 দিনে গরু বিক্রি আরও বাড়ার আশা ব্যাপারীদের। এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। প্রতিটি পশুর হাট ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা 3টা গরু কিনছি, খুব সুন্দর গরু কিনছি। সবার মধ্যেই এক ধরনের কি বলে যে হারা জেতার একটা যে ব্যাপার এটা চলছে। সো তারপর আলহামদুলিল্লাহ যেটা আমার রিজিকে আছে সেটা আর কি পেয়ে গেলাম। আজ পবিত্র হজ। মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখ লাখ মুসল্লি। আজ সারাদিন আরাফাতের ময়দানে থাকবেন তারা। সেখানে দুপুর পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। তওবা করা, কান্না করা, দোয়ার মধ্য দিয়ে সময় অতিবাহিত করবেন। আরাফাতের জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন সবাই। এরপর রওনা হবেন মুজাদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর হজে অংশ নিচ্ছেন 20 লাখের বেশি মুসল্লি। আজই হজের খুতবা প্রদান করা হবে। ঈদে মাদক কারবারে ওষুধের দোকানে রাখা হয় 3 বস্তা টাকা। জেনেভা ক্যাম্পে একটি ফার্মেসি থেকে উদ্ধার করা হয় প্রায় 2.5 কোটি টাকা। দোকানির দাবি, মোহাম্মদপুরের শিশু মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে টাকাগুলো তার দোকানে রেখে যান। এ ঘটনায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রতিবছর ঈদ এলেই সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা, আর রাজধানীর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে নগদ 3 বস্তা টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দোকানি ইসহাক দাবি করেন, মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে 3 বস্তা টাকা তার দোকানে রেখে যান। মাদকের কিচ্ছু নাই স্যার, আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি। আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে, রাখো মেলে ধরে ভয় দেখাচ্ছে তুমি এখানে থাকতে পারবে না, দোকান নিয়ে চলে যেতে হবে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি এলাকায় থাকি, এই সম্পর্ক। 3 বস্তায় প্রায় 2.5 কোটি টাকা ছিল বলে জানায় যৌথ বাহিনী। এবারের ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক ব্যবসার জন্য টাকাগুলো সেখানে রাখা হয় বলে জানিয়েছে তারা। ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। অভিযানে বিভিন্ন ধরনের মাদক সহ 5 জনকে আটক করা হয়েছে। ঈদে অপরাধ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। শুধু টাকা ছিল না, এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম। গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছিল র্যাব। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ইটালির স্বপ্নে বছর 1.5 আগে পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরে, কিন্তু লিবিয়ার অন্ধকার বন্দিশালায় থেমে গেছে সেই স্বপ্ন। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও শেষ রক্ষা হয়নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জুনায়েদ হাসান প্লাবনের। মাফিয়াদের নির্মম নির্যাতনে নিভে গেছে তার জীবন প্রদীপ। স্থানীয়রা বলছেন, মানব পাচার চক্রের প্রলোভনে নিঃস্ব উপজেলার অনেক যুবক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পরিবারের আর্থিক সংকট কাটাতে 2024 সালের ফেব্রুয়ারিতে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জমশেদারের ছেলে জুনায়েদ হাসান প্লাবন। অবৈধ পথে লিবিয়ায় গিয়ে আটকে যান মাফিয়া চক্রের হাতে। এরপর টানা নির্যাতন করে ভিডিও পাঠানো হতো পরিবারকে। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি জুনায়েদের। সম্প্রতি পরিবারের কাছে খবর পাঠানো হয় প্লাবন আর বেঁচে নেই।
স্থানীয়দের অভিযোগ, একটি মানব পাচার চক্র আলমডাঙ্গায় কাজ করছে। তাদের প্রলোভনে ফাঁদে পা দিচ্ছেন উপজেলার অনেক যুবক। এই ঘটনায় এরই মধ্যে থানায় মামলা করেছেন প্লাবনের স্বজনরা। দালালের সাথে আমাদের যেভাবে কন্টাক্ট হয়েছিল তার থেকে আমরা বহুগুণ টাকা বাড়িয়ে দিয়েছি। তাকে মেরে ফেলা হয়েছে নাকি সে অসুস্থ অবস্থায় মারা গেছে আমরা সেটাও জানি না। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাই লাশটা যেন আমরা দেখতে পারি, ফিরিয়ে আমার ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আমাদের আবেদন একটাই, আমার সন্তানটা বাড়ি যে করে ফেরত দিয়ে মরা মুখটা তো একটু দেখতে পারবো। প্লাবন সহ বাকি অন্য বন্দী বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি প্লাবন সত্যি মারা গিয়ে থাকে, আমরা তাদের সাথে যোগাযোগ করে সেই লাশটি আমরা আনার ব্যবস্থা করব এবং পাশাপাশি যারা এখন বন্দী অবস্থায় আছে তাদেরকেও আমরা যোগাযোগ করে কিভাবে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য আমরা পরবর্তী যোগাযোগ করব। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে প্লাবনের স্বজনদের করা মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এবার সকাল 9টায় হবে 198তম জামাত। নিরাপত্তা ব্যবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। দূর দূরান্তের মুসল্লির জন্য থাকছে দুটি বিশেষ ট্রেন। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে থাকছে রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ পড়ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল 9টায় শুরু হবে জামায়াত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্যেই শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, চুনকাম, অজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী একটা মাঠ, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। এর আগে নামাজ পড়ছি। এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আমরা সমবেত হই, এদের সাথে একসাথে নামাজ পড়ার যে একটা অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঐতিহাসিক একটা মাঠ, অনেকে দেখতে আসে, দেখে মানুষের এই আর কি একটা সৌন্দর্য আর কি। এতে জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরে নিরাপত্তা বলয়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে 5 প্লাটুন বিজিবি। মাঠ ও আশেপাশের এলাকা মনিটরিং করা হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে। সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। সকাল 6টায় ময়মনসিংহ থেকে এবং পৌনে 6টায় ভৈরব থেকে যাত্রা শুরু করে ট্রেন দুটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরিক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন। প্রতি ঈদে এই মাঠে 1,25,000-এর বেশি মানুষ একসঙ্গে জামায়াত নামাজ আদায় করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রথমবারের মতো জাতীয় বাজেটে উদ্যোক্তা তৈরিতে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে তরুণরা। ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা বাড়াতে আরও 1000 কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের। এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন উদ্যোক্তারা। বেকারত্বের হার কমাতে এসব কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। 2018 সালে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন থেকে 2024 সালের জুলাই অভ্যুত্থান, যার মূল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করা। 30 সালের মধ্যে সকল নাগরিককে সেই সমতার বাংলাদেশে আত্মকর্মসংস্থান ও চাকরির সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা বাড়াতে করা হয়েছে 1000 কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন
করার প্রস্তাব করছি। সরকারের এমন সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন উদ্যোক্তারা, তবে অর্থের সঠিক ব্যবহার ও ঋণ বিতরণে জটিলতা দূর করার দাবি তাদের। এমন অনেক উদ্যোক্তা আছে যারা নতুন করে শুরু করছে, কিন্তু জাস্ট ফান্ডিং এর জন্য তারা করতে পারছে না। আমাদের বাজেটে যে 100 কোটিটা হলো, এটা আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। এন্টারপ্রেনারদের শুধুমাত্র নিজেদের প্রফিট চিন্তা করলে হবে না, বিকজ দে আর গেটিং ট্রেনিং ফর দ্য গভর্নমেন্ট, সো তারা কান্ট্রিকে কি দিচ্ছে ইন রিটার্ন সেটা গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে। সরকারের এই উদ্যোগটা বেশি প্রচার প্রসার করা উচিত এবং অনেক বেশি কি ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। যতটুকুই অ্যালোকেট করা হয়েছে ওটার ডিসবার্সমেন্টটা যাতে প্রপারলি হয়, যারা জেনুইন উদ্যোক্তা তারা যাতে প্রপারলি পায়। এসএমই উদ্যোক্তাদের শক্তিশালী করে দেশের অর্থনীতিকে গাঁথার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন এই উদ্যোগের সুষ্ঠু বাস্তবায়নে বেকারত্বের হার কমবে। আমাদের এসএমই খাতের জন্য বিশেষ ফান্ড তৈরি করা উচিত, করে ওরে দেওয়া যায় তুমি দাঁড়াইলে আমি তখন রেভিনিউ পাবো। লক্ষ লক্ষ বেকার যুবকেরা, তাদের কাজ নাই, তারা হতাশায় ভুগছে, যার একটা রিফ্লেকশন আমাদের 24শে জুলাইয়ের এই আন্দোলনের ভিতর দিয়ে ফুটে উঠেছে, আত্মত্যাগটাও দিয়ে ফুটে উঠেছে। ওইটাকে প্রশমনের, ওইটাকে সম্মান করার, ওইটার প্রতি যথা গুরুত্ব দেওয়ার জন্যেই এই ইয়াং গ্রুপের জন্যে এই স্টার্টআপ বা এই উদ্যোক্তা ফান্ড গঠন করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী 2024 সালের 30 ডিসেম্বর পর্যন্ত দেশে বেকার রয়েছেন 26 লাখের বেশি কর্মোপযোগী মানুষ, যা 2023 সালে ছিল 24,60,000। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কোনো প্রস্তাবে তারা সম্মতি দেবে না। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও 95 ফিলিস্তিনির, আহত হয়েছেন 440 জন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 4 শতাধিক। মৃত্যু ফাঁদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন। দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন। সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে। গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়, তবে প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী ও 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা, অস্ত্র সরবরাহ বন্ধ ও তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ঈদযাত্রায় নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ, লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের লম্বা সারি। আজ পবিত্র হজ, লাখো কণ্ঠে লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান। চোখের জলে গুনাহ মাফের ফুরিয়া জানাবেন হাজিরা, ঐক্য শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। এবং ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। আজ থেকে পুরো দমে বেচাকেনা শুরুর আশা। এবার চামড়া সংগ্রহ নিয়ে সংশয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।